এই ভদ্রতা জানে না কেন, কি বলতে হবে সেটাও জানে না। এগুলো একটু জেনে নিয়ে যাক আমাদের কাছ থেকে, আমরা শিক্ষক, আমরা শিখিয়ে দেবো কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। মাঝে কথা বলে যে আপনারা কি করছেন 3 মাস, আরে 3 মাস তোদের পাপের সাফাই করছি, আর কি করব? ওরা পাপ করে গেছে, পাপের স্যার, প্রথমেই সিএম নিউজ মিডিয়ায় আপনাকে স্বাগত নমস্কার। জানাই। প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, রাজ্য সরকারের ইতিমধ্যে 100 দিন অতিবাহিত হয়েছে। এই 100 দিনের পর্যালোচনা আপনি কিভাবে করবেন? এখন আমি যদি সরকারি ক্ষেত্রগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করি, শিল্প, সুশাসন, সুরক্ষা, সমৃদ্ধি, স্বাস্থ্য, সশক্তিকরণ বা ক্ষমতায়ন, শিক্ষা, সেবা, আমি কিন্তু তথ্য দিয়ে বলতে পারি যে এই 100 দিন সামনে এগিয়ে চলার দিন, এই 100 দিন নতুন যুগ তৈরি করার দিন। শিল্পের ক্ষেত্রে একদম মানে তথ্য বলে দিচ্ছি, প্রস্তাবিত বিনিয়োগ হচ্ছে 54,000 কোটি টাকা, 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক, 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তাদের জন্য সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম, 100 কোটি স্টার্ট আপ ফান্ড, নতুন উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহ। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু মানে ভালো ইনভেস্টমেন্ট এসছে। আমুল কোম্পানি হাওড়াতে একটা ভালো ইনভেস্টমেন্ট করছে। দুদিন আগে অমিত যে স্টিল কোম্পানি, তারা একটা প্রচুর টাকার ইস্পাত শিল্প গড়ে তুলছে পুরুলিয়াতে। ফলে শিল্পে কিন্তু সুদিন আসছে, অস্বীকার করার উপায় নেই। সুশাসনের 100 দিন, এর আগে সিপিএম, তারপরে তৃণমূল, দুজনেই শাসন ব্যবস্থাটাকে স্রেফ তুলে দিয়েছিল। সুশাসনের 100 দিনে সাধারণ মানুষকে একটু শান্তি দিতে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গুন্ডা দমন আইন এসছে এ রাজ্যে, ভারতীয় ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকর করা হয়েছে। ঘুষ, তোলাবাজি, বেআইনি টোল বুথ, বেআইনি মদ ব্যবসা নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে, যাতে সরাসরি মুখ্যমন্ত্রী অবহিত হতে পারেন। মুখ্যমন্ত্রী নিজে মানুষের কথা শুনছেন জনতার দরবারে। সুরক্ষার ক্ষেত্রে বারবার বলা সত্ত্বেও তৃণমূল সরকার জমি হস্তান্তর করেননি, ফলে বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া তৈরি করতে পারেনি। রাজ্য সরকার ইতিমধ্যেই বিএসএফকে 1000 একরের বেশি জমি দান করা হয়েছে। পুরো জমিটা দিয়ে দেওয়া হবে যা প্রয়োজন। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে এখন দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং পিঙ্ক পেট্রোল। সাইবার প্রতারণা প্রতিরোধে থানায় সাইবার হেল্প ডেস্ক এসছে। প্রতিটি সাব ডিভিশনে মহিলা পুলিশ স্টেশন গড়ে তোলা হচ্ছে, প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র। এরপর যদি সমৃদ্ধির ক্ষেত্রে আসি, তাহলে এই প্রথম পশ্চিমবঙ্গে অটল ইনকিউবেশন সেন্টার কলকাতায় চালু হয়েছে। তরুণ উদ্যোক্তা ও স্টার্ট আপের বিকাশে এই সংস্থা কাজ করবে। স্বচ্ছ ওবিসি সংরক্ষণ কাঠামো, এর আগে তৃণমূল সরকার বেআইনিভাবে ওবিসি এর নাম করে বিশেষ সম্প্রদায়কে পাইয়ে দিয়েছিল, সেটা বাতিল করে 7% ন্যায্য সংরক্ষণ করা হয়েছে। ইতিমধ্যে একটি গাছ মায়ের নামে প্রকল্পে রাজ্য জুড়ে 2 কোটি বৃক্ষরোপণ হয়েছে। এ রাজ্যে আপনারা জানেন যে একটা দেশে বনের পরিমাণ থাকা উচিত, তার টোটাল যা এলাকা তার 25 থেকে 30, এ রাজ্যে সেখানে 10%-এ নেমে এসেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। পুরুলিয়া, বালুরঘাট, মালদায় দ্বিতীয় এয়ারপোর্ট, কল্যাণীতে দ্বিতীয় গ্রিনফিল্ড বিমানবন্দরে উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত চালু করা হয়েছে এবং সেখানে 1.43 কোটি মানুষ তার আওতায় চলে আসছে। নিউ টাউনে বেসরকারি বিনিয়োগে 2000 শয্যার একটা আধুনিক হাসপাতাল কাজ শুরু করছে। উত্তরবঙ্গে এইমস এবং আধুনিক ক্যান্সার হাসপাতাল, সুন্দরবন ও জঙ্গলমহলে আধুনিক রাজ্য সরকারি হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সশক্তিকরণ বা ক্ষমতায়ন, সেখানে 1.19 কোটি মহিলার কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণ যোজনার টাকা 3000 টাকা করে প্রতি মাসে ঢুকছে। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের বন্দোবস্ত করা হয়েছে।
যুবকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগামী বছর 1,00,000 সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে 33% মহিলাদের সংরক্ষণ করা হয়েছে। যদি আমি শিক্ষার 100 দিন ধরি, তাহলে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে ইসকনকে দিয়ে ভালো মিড ডে মিল, স্বাস্থ্যকর সুস্বাদু মিড ডে মিলের বন্দোবস্ত হয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রন্থাগারে প্রায় 35,000 বই অনলাইনে সহজলভ্য করা হয়েছে। সরকারি এবং বাংলা মিডিয়ামের হাল ফেরাতে স্কুলগুলিকে 296 কোটি টাকা সাহায্য করা হয়েছে। সরকারি স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। 10 লক্ষ বেশি ছাত্রীকে কন্যা রত্ন দেওয়া হয়েছে। সেবার 100 দিন যদি ধরি, তাহলে আবাস যোজনায় 10 লক্ষ উপভোক্তার কাছে প্রতি কিস্তিতে 60,000 টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। মা আহার ক্যান্টিনে মাছ ভাতের বন্দোবস্ত করা হয়েছে। প্রবীণ, বিধবা, বিশেষভাবে সক্ষম মানুষদের মাসিক ভাতা 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে রোগীদের খাবারে দৈনিক বরাদ্দ 56 থেকে বাড়িয়ে 110 কোটি টাকা করা হয়েছে, 110 টাকা করা হয়েছে। অর্থাৎ আমি যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো কিন্তু টোটাল যা ঘটেছে তার একটা জিস্ট আমি দিলাম। এর বাইরে অনেক তথ্য দেওয়া যায়। একটি বিষয় এখান থেকে স্পষ্ট যে 100 দিনে এই রাজ্য সরকার উন্নয়ন, সুরক্ষা, সুশাসন সবকিছুতে কিন্তু সামনের দিকে এগোচ্ছে। অন্ধকার কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলার যে প্রক্রিয়া, সেটা কিন্তু এই 100 দিনে সুনিশ্চিত করা হয়েছে। আর একটা যে বিষয়, যে রাজ্যে আসছে আরো 50টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, পুলিশের সাথে তারা যৌথভাবে কাজ করবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ কতটা কার্যকর ভূমিকা পালন না, করবে? অবশ্যই কার্যকর ভূমিকা পালন করবে। তার কারণ এ রাজ্যে অনেকগুলো কারণ আছে। এ রাজ্যে পুলিশ বাহিনীর অবস্থা শেষ করে দিয়ে গেছে। প্রথমে সিপিএম, তারপর তৃণমূল। পুলিশের বদলে এখানে নিয়োগ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, কখনো সিভিক ভলেন্টিয়ার পুলিশের বিকল্প হতে পারে? ফলে পুলিশের এমনি তো কোমর ভেঙে দিয়েছিল, তারপরে পুলিশের দীর্ঘদিন ট্রেনিং হয়নি, রিক্রুটমেন্ট হয়নি। সিভিক ভলেন্টিয়ার তাদের হাতে আবার কোথাও কোথাও অস্ত্র তুলে দিয়েছে, গোটা সুরক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ এটা হচ্ছে সীমান্ত রাজ্য। সীমান্ত রাজ্য, উপরন্তু এখানে উগ্র বামপন্থীদের একটা যাতায়াত ছিল দীর্ঘদিন। এখানে বাম রাজনীতি এ রাজ্যকে অনেকটাই, মানে কি বলবো, একটা মিলিট্যান্ট মানে বামপন্থার দিকে নিয়ে গিয়েছিল। এ রাজ্যে এখনো সিপিএম আমরা মাথা তোলার চেষ্টা করছে, এবং সিপিএম কি আমরা সবাই জানি, খুব মারকুটে একটা ফোর্স। তৃণমূলের যেগুলো চলে গেছে, যাবার আগে বদমাইশি শুরু করেছে। ফলে মানে কি বলবো, সুরক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো আপোষ করা যাবে না। তাই রাজ্য সরকারের সিদ্ধান্ত একদম ঠিক সিদ্ধান্ত হয়েছে। স্যার, আপনি কিছুক্ষণ আগে রাজ্য সরকারের 100 দিনের কাজের খতিয়ানে কর্মসংস্থানের কথা বললেন। দেখা যাচ্ছে যে অযোগ্যদের রাখতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শূন্যপদ বাতিল করে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। একদম একদম বাতিল করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ওই চোরগুলোকে বাঁচাতে এটা করা হয়েছিল, কিন্তু আমাদের তো চোর বাঁচানোর দায়িত্ব নেই, ফলে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। সব হাইকোর্ট বলেছে, যা বলেছে সেই অনুযায়ী কাজ করা হয়েছে। মমতা ব্যানার্জি সরকার চোরেদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়ে তোমার আমার 600 কোটি টাকা দিল্লিতে ফেলে দিয়েছে, লোকের পকেটে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওটা করতে পারবো না, কষ্টের টাকা মানুষের। অপরদিকে আমরা দেখছি তারাপীঠের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, তার রেশ কাটতে না কাটতেই কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তৃণমূল কংগ্রেসের আমলে এই যে বেআইনি অনিয়ম করা হোটেলের অনুমতিগুলো যে এই পৌরসভা পরিচালিত হয়েছে, সেগুলো অনুমতি পেলো কিভাবে? অনুমতি পেয়েছে, পয়সা দিয়ে পেয়েছে। এই হোটেলগুলো তো প্রচুর জায়গায় টাকা ছড়াতো। স্থানীয় যারা রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি থেকে শুরু করে কালীঘাট, ক্যামাক স্ট্রিট, টাকার চলাচল একেবারে ওইটা নিশ্চিতভাবে চলতো। ডেভেলপমেন্ট এখানে হয়নি, টাকার চলাচল নিশ্চিত করা হয়েছে। ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে আগুন লাগছে, মানুষ মারা যাচ্ছে। এ তো আর একদিনে ঘটে না, এগুলো অনেক দিন লাগে। একটা হোটেল কি 3 মাসে তৈরি হয়েছে? ফলে রাজ্য সরকারকে এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আশা করব আগামী এই দুটো আগুন থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো কাজ। ফায়ার অডিট শুরু হচ্ছে, এবং কোথাও যদি সামান্যতম গোলমাল দেখা যায়, তাহলে কিন্তু সেগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি একটা কথা বলি, আমি অনেক জায়গায় বলেছি, এখনো বলছি। আমি নিজে থাকি যেরকম দমদম অঞ্চলে। আচ্ছা, কোথাও 8 তলা, 10 তলা, 7 তলা বাড়ি করতে গেলে রাস্তা কত চওড়া করতে হয়? আমি তোমাকে বলছি, দমদম অঞ্চলে 10 ফুট 12 ফুট রাস্তা, তারও কম 7 তলা 8 তলা বাড়ি উঠেছে। আচ্ছা, সেখানে যদি একটা আগুন লাগে, গোটা থাকবে? আমি শুধু এটা দমদমের চিত্র বলবো না, অধিকাংশ শহরে একই চিত্র।
ফলে এগুলো তো নষ্ট করে গেছে। এখন তৃণমূলের লোকেরা বাজে কথা বলে যে আপনারা কি করছেন 3 মাস, আরে 3 মাস তোদের পাপের সাফাই করছি, আর কি করব। ওরা পাপ করে গেছে, পাপের ঝাড়পোঁছ করা হচ্ছে। এই পাপের ঝাড়পোঁছ করতে কদিন লাগবে জানি না। একটা পাপ ছিল পশ্চিমবঙ্গে, পাপ সরাতে তো টাইম লাগে। তাহলে এই তৃণমূল কংগ্রেসের আমলে তো ফায়ার অডিটই হয়নি এই 15 বছর করতোই না। ওরা ফায়ার অডিট কি করবে, ওরা টাকার অডিট করতো। সে অডিট হচ্ছে কত আমাকে দিসনি বল, ওই অডিটটা করতো। যে আমার এত পাওয়ার কথা ছিল, কেন দিসনি বল। ফায়ার অডিট নয়, ওটা পকেট অডিট হতো আর কি। কিন্তু যে এলাকায় দুর্ঘটনা ঘটেছিল তার থেকে দমকলের সদর দফতর তো 45 সেকেন্ডের দূরত্বে। সেটা বুঝলাম, কিন্তু একটা এলাকার মধ্যে এইরকম ঘটনা ঘটিয়েছে দমকলের নাকের ডগায়, আর এগুলো ঘটে চলেছে দীর্ঘদিন ধরে। এর চেয়ে ঘৃণ্য জিনিস আর কি হতে পারে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, যে মানুষগুলো মারা গেল, 9টা মানুষ আজকে মারা গেছে। তারা এখানে অনেকে কাজে এসেছিল, কেউ চিকিৎসা করাতে এসেছিল। সে মানুষগুলো আর ঘরে ফিরে যাবে না। এই লজ্জা আমরা রাখবো কোথায়? পশ্চিমবঙ্গকে একটা লজ্জা উপহার দিয়ে গেছে এই বামপন্থীরা এবং তৃণমূল। ফলে মানে অনেক কঠিন কাজ করতে হচ্ছে সরকারকে। একটু অন্য প্রসঙ্গে আসি। সুপ্রিম কোর্টে মামলা, ফাইল চুরির মামলা, সুপ্রিম কোর্টে আত্মসমর্পণ করলো মমতা ব্যানার্জি। এখন সিবিআই তদন্ত চাইছেন মমতার আইনজীবী। ভালো। কেন হঠাৎ এই মানে বিলম্বিত বোধোদয় কে জানে, আমি জানি না। কিন্তু ফাইল যে চুরি করেছে, ফাইল চুরি করলে তার সাজা পেতে হবে। সুতরাং ওই বলে লাভ নেই, অন্যায় করা হয়েছে, কাউকে একটা বাঁচানোর জন্য এইসব হয়েছিল, শাস্তি পেতে হবে। কি করা যাবে, শাস্তি পেতেই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় সেনার প্রতি কুরুচিকর মন্তব্যের কারণে কৃষ্ণনগর আদালতে গ্রেপ্তারের পরোয়ানা জারি হলো মহুয়া মৈত্রের নামে। ভারতের গর্ব, ভারতের সুরক্ষা বাহিনী, ভারতের গর্ব, তার বিভিন্ন প্রতিষ্ঠান। তার সম্পর্কে যদি কুরুচিকর মন্তব্য করা হয়, তাহলে তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবেই। তাই কুরুচিকর মন্তব্য যে করবে, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে, তিনি যেই হন না কেন। কিন্তু আমার খারাপ লাগে, নিজেকে তো শিক্ষিত দাবি করে, পড়াশোনা করা, পাঠার পাঠার করে তো কেউ ইংরেজি বলে। এই ভদ্রতা জানে না কেন, কি বলতে হবে সেটাও জানে না। এগুলো একটু জেনে নিয়ে যাক আমাদের কাছ থেকে, আমরা শিক্ষক, আমরা শিখিয়ে দেবো কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। সেটাও বোধহয় একটু সমস্যা আছে ওর। আগামী 28শে আগস্টের মধ্যে তার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তিনি ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা বলেছেন, কারণ তিনি সামনে গেলে তাকে ডিম থেরাপি দেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এটা কোর্ট ঠিক করবে। ডিম থেরাপি কি গোবর থেরাপি, এ তো নানা রকম থেরাপি আজকাল বেরিয়েছে। সেই থেরাপি নিয়ে কি করবেন না করবেন, আদালত সেটা মানবে কিনা, ওটা আদালত তো আমরা বলতে পারি না। কিন্তু আদালত যা বলবে তাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সশরীরে হাজিরা দেওয়া উচিত এবং তার নিরাপত্তার বন্দোবস্ত করা উচিত, এবং সেটা করা হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের চর রানা ছিল, এখন তার সঙ্গে আর এক সঙ্গী গ্রেফতার করলো এসটিএফ। তপসিয়ার বাসিন্দা হলেও তিনি ঢাকা দেন রিষড়া শ্রীরামপুর অঞ্চলে। দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলা ছিল সেফ হাভেন। এরা এখানে আশ্রয় নিত, দেশ বিরোধী কাজ করত। এবারে সরকার তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। একটাও ছাড় পাবে না। একটাও আমরা বাইরের চরকে থাকতে দেবো না। যাচ্ছে। এর আগেও আমরা বাংলাতে বিভিন্ন জঙ্গি উদ্ধারের ঘটনা দেখেছি। সেখানে আমরা দেখেছি ভারতের অন্য কোনো প্রান্তে এরকম জঙ্গি গ্রেফতারের ঘটনা ঘটলে তার যোগসূত্র অনেক সময় বাংলাকে পাওয়া গেছে, কারণ এই সেফ করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে। করিডোর ছেড়ে পালাচ্ছে, কিছু কিছু থেকে গেছে, অন্য জায়গায় এখনো খুঁজে উঠতে পারেনি। কোথায় যাবে? বিভিন্ন জায়গায় তো বিজেপি সরকার রয়েছে, উত্তরপ্রদেশে গিয়ে বাঁচবে, বিহারে গিয়ে বাঁচবে। ফলে এখন পটপট করে ধরা পড়বে। পশ্চিমবাংলাটা মমতা ব্যানার্জি ওদের আশ্রয় দিত, আর আর আশ্রয় দেওয়ার কেউ জায়গা নেই। ধরা এবার পড়তেই হবে। স্যার, একদম শেষ একটা প্রশ্ন করব। কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল বিভাজন বিভীষিকা, তো সেই নিয়ে 16ই আগস্টে পালন করা এতদিন হতো যে খেলা দিবস হিসেবে, এবার থেকে 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, এবং আয়ুষ্মান কার্ডও বিতরণ করলেন। স্বাস্থ্যের দিকটা একদম নজরে রেখেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টা কিভাবে দেখছেন? আগের সরকারটা আধা বাংলাদেশ সরকার ছিল, পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছিল। মমতা ব্যানার্জি জীবনে তো প্রধানমন্ত্রী হতে পারবে না জানতো। ফলে যদি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নিজেকে ভাবতে শুরু করেছিল, আমাদের তো আর সেই দায় নেই। আমরা জানি যে 1947 সালের 14ই আগস্ট কি ঘটেছিল, এবং বিভাজনের ফলে কি সমস্যা হয়েছিল এই গোটা উপমহাদেশে। ফলে সেটা তো স্মরণ করতেই হবে, যাতে আগামী দিনে এটা না ঘটে। আর সবচেয়ে বড় কথা, সেই দিন আমরা স্মরণ করব 14ই আগস্ট, গ্রেট মানে 16ই আগস্ট। আমরা 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং সেটা হয়েছিল। ফলে এই 16ই আগস্ট তো আমাদের অনেক দুঃখের জায়গা রয়েছে। তো এখন ওই আধা বাংলাদেশি সরকার, তারা জয় বাংলা বলতো, বাংলাদেশের স্লোগান খেলা হবে তারা বলতো। আমরা পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলা সরকার, আমাদের ওসব দায় নেই। সুতরাং
ওই আধা বাংলাদেশি সরকার, মমতা ব্যানার্জি সরকার কি করতো ও তো আমাদের বলার দরকার নেই। আমরা অবশ্যই আমাদের কাছে রাজ্যের সুরক্ষা, রাজ্যের মানুষের চিকিৎসা আগে, তাই এই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করব আগামী দিনে এই রাজ্যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক ঘটনা ঘটবে। আগের সরকারের আমলে আমরা দেখেছি যে এই ইতিহাসগুলো, দেশভাগের যে আসল ইতিহাস, সেটা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বর্তমানে সেই নিয়ে আলোচনা হচ্ছে। মানুষের তো জানার অধিকার আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। বন্দে মাতরমের যে 150 বছর কেউ জানতো, কেন্দ্রীয় সরকার তাকে জানালো। এই যে মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 বছর কেউ জানতো, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের উদ্যোগে সেটা পালন হচ্ছে, আলোচনা হচ্ছে। আগের সরকার কি করতো, তাদের বইতে রামধনুকে রংধনু বানিয়েছিল। আমরা ওটা করতে দেবো না, আমরা বরাবর রামধনুই বলি। সুতরাং নতুন সিলেবাস আসবে, ছেলেমেয়েরা সঠিক জ্ঞান অর্জন করবে, জাতীয়তাবাদের শিক্ষা নেবে। কারোর যদি মনে হয় সেই শিক্ষা নেবে না, তারা গিয়ে আমেরিকায় পড়াশোনা করুক, আমাদের এখানে এটাই পড়াশোনা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।